ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গড়াই জুলাই অভ্যুত্থানে মর্মবাণী বললেন প্রধান উপদেষ্টা। মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন। যে কোনো মূল্যে জুলাই সনদ আদায়ের ঘোষণা নাহিদ ইসলামের। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের এনসিপির জুলাই পদযাত্রা শুরু। বিদ্যুৎ কেন্দ্রের নথি জালিয়াতি। কক্সবাজারের সাবেক ডিসি জেলা জজ সহ 5 জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ। 3 আগস্ট সাক্ষ্য গ্রহণ। যশোরের নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে 2 প্রকৌশলী সহ নিহত 3। এবং কিশোরগঞ্জে ব্রহ্মপুত্রে নৌকা ডুবে 1 শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ আরো 2। বরগুনা পুকুরে ডুবে প্রাণ গেল 2 শিশুর। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। বছর ঘুরে আবারও এসেছে রক্ত ঝরা জুলাই। মনে পড়ে 2024, যে বছর জুলাই ছিল 36 দিনের। বৈষম্য দূর করতে জেগে ওঠা ছাত্র জনতা হত্যায় মেতেছিল আওয়ামী লীগ সরকার। কারফিউ, সাজোয়াজান আর বুলেট সবকিছুই হার মানে সব শোষণের শৃঙ্খল ভাঙা জুলাই যোদ্ধাদের কাছে। পতন হয় হাসিনার স্বৈর শাসনের। এম এ আজিমের রিপোর্ট। জুলাই বাংলাদেশের ইতিহাসে এক বিপ্লবী মাসের নাম। বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের সাথে এ মাসেই আবারও জেগে উঠেছিল পুরো বাংলাদেশ। শহরে নামে সাজোয়াজান, বুলেটে বিদ্ধ করে হাজারো প্রাণ। কারফিউ, গ্রেপ্তার আর নির্বিচারে হত্যা যেন আগুন ধরিয়ে দেয় দেশের সব শ্রেণী পেশার মানুষের রক্তে। আর সে দাবাগ্নিতে ভস্ম হয়ে যায় হাসিনার 16 বছরের গড়ে তোলা স্বৈর শাসন। শুরুটা ছিল কোটা বাতিলে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলেও যৌক্তিক দাবি হওয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলন দমাতে পুলিশ লাঠিচার্জ করে কিছু স্থানে। তখনকার সরকার প্রধান শেখ হাসিনা যৌক্তিক দাবিকে উপেক্ষা করে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যা হাসিনার প্রতি শুধু শিক্ষার্থীদের ভরসাই নষ্ট করেনি, অপমানবোধ বিদ্ধ করে তার চেয়েও বেশি। এক পর্যায়ে রাতে হলের তালা ভেঙে বেরিয়ে আসে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। আন্দোলন দমাতে এবার পুলিশের সাথে যুক্ত হয় ছাত্রলীগ। অতর্কিত হামলা, গুলি আর বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা বিপর্যস্ত করে তোলে আন্দোলনকারীদের। তারা ছাত্রলীগ দিয়ে আমাদের উপর হামলা করালো। এতটুকু পর্যন্ত পুরো জিনিসগুলো আসলে কোটা এবং এই জিনিসটার মধ্যেই ছিল। বাট 16 তারিখে যখন প্রথম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ মারা যায়, তো এটা একটা খুবই একটা বিশাল টার্নিং পয়েন্ট ছিল। মানুষকে কানেক্ট করবে এবং আমরা ওই চেষ্টাটাই করেছিলাম, যেহেতু আমাদের এখানে স্টাডি সার্কেলের বেশ কিছু মানুষজন ছিল যারা এগুলো নিয়ে পড়াশোনা করতো, এবং ওই জায়গা থেকেই আমরা একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করতাম। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা যে শুধু সাহসী ছিল, আপোষহীন ছিল, ব্যাপারটা এমন না। তারা স্টুডেন্ট হিসেবেও দেশের অন্যতম সেরা স্টুডেন্ট ছিল, আমরা আমাদের জায়গা থেকে মনে করি। আরো তীব্র হয়ে ওঠে আন্দোলন। হলগুলোতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলন দমাতে আলোচনায় না গিয়ে শুরু হয় সরাসরি গুলি। সাধারণের রক্তে লাল রাজপথ। বুলেট বিদ্ধ হয়ে শহীদ হতে থাকে একের পর এক তাজা প্রাণ। এমন বর্বরতা যেন সরকার পতন আন্দোলনের দিকে ধাবিত করে দেশের সব শ্রেণী পেশার মানুষদের। ঘোষণা হয় কারফিউ, মোতায়েন হয় সেনাবাহিনী, পথে পথে চোখ রাঙায় সাজোয়াজান। এরই মাঝে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের ডিবি অফিসে ধরে নিয়ে নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়াতে বাধ্য করে সরকার। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কিন্তু ততক্ষণে শিক্ষার্থীদের আন্দোলন জনবিস্ফোরণে রূপ নেয়। কারফিউ উপেক্ষা করে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। ক্ষমতায় টিকে থাকতে যেন নরপিচাস হয়ে ওঠে হাসিনা। আবারও বুলেট বিদ্ধ হয় হাজারো মানুষ। ডাক আসে এক দফার। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং
গণহত্যা আর প্রতিরোধ একাকার হয়ে রক্তাক্ত জুলাইকে টেনে নিয়ে যায় ৩৬তম দিনে। ৩৬শে জুলাই বা ৫ আগস্ট সব বাধা উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত হয় শাহবাগ সহ পুরো ঢাকা। পালিয়ে যায় হাসিনা। অভ্যুত্থানকারীদের বিজয়ের মধ্য দিয়ে সূচনা হয় এক নতুন বাংলাদেশের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গড়াই ছিল জুলাই অভ্যুত্থানের মর্মবাণী। এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করে এ কথা বলেন তিনি। এ সময় ছাত্র, রিকশা চালক, কৃষক, শ্রমিকরা যে উদ্দেশ্যে রাজপথে রক্ত দিয়েছে সে লক্ষ্য বাস্তবায়নে নতুন শপথ নেয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। ফাহিম ইউসুফের রিপোর্ট। সকল দেশবাসীকে আমার সালাম। জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা ঘোষণা করা হয়। আগামী ৫ আগস্ট পর্যন্ত নিয়মিত বিরতিতে হবে এ অনুষ্ঠানমালা। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। উদ্বোধনী ভাষণে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, আর সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশের সব শ্রেণী পেশার মানুষের যে ঐক্য ছিল এ জুলাইয়ে তা আবারও সুসংহত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, প্রতি বছর জুলাই আগস্ট অভ্যুত্থানকে উদযাপন করা হবে, যাতে ১৬ বছর অপেক্ষা করে স্বৈরাচার সরাতে না হয়। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। এ অনুষ্ঠানমালার মাধ্যমে গত বছরের জুলাইয়ের প্রতিটি দিনকে পুনর্জীবিত করার আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া যে লক্ষ্যে ছাত্র, রিকশা চালক, কৃষক, শ্রমিকরা শহীদ ও আহত হয়েছিল সে লক্ষ্য বাস্তবায়নে নতুন শপথ নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে পরবর্তী শুনানির জন্য ৭ জুলাই দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে সব হত্যার নির্দেশদাতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপিকে সহযোগী হিসেবে দেখিয়ে ৫টি অভিযোগ আনা হয়। পরে আসামি পক্ষের আইনজীবী গণমাধ্যমকে জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক হয়নি। এদিকে বিচার কাজ সরাসরি সম্প্রচার করে বিটিভি। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বছরে পেরুল মঙ্গলবার, যা কোটা আন্দোলন দিয়ে শুরু হয়ে পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। প্রাণ হারায় প্রায় ১৪০০ ছাত্র জনতা, আহত হয় কয়েক হাজার। অভ্যুত্থানের বছর পূর্তির দিনে শুরু হলো হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠনের শুনানি। মামলার মূল আসামি হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইনজীবী চৌধুরী আব্দুল আল মামুন, যা সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে শুনানিতে ২৪শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়া থেকে জুলাই গণহত্যার ষড়যন্ত্রকারী, উস্কানিদাতা ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, হাসিনার নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব পালন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুন। যে 5টা চার্জ আমরা এখানে ডেসক্রাইব করেছি, অ্যাপারেন্টলি ইট ওয়াজ ওয়াইড স্প্রেড, কারণ হিউজ নাম্বার অফ ভিকটিম হ্যাজ বিন ভিকটিমাইজড। সারা দেশের সব জায়গাতে একই পদ্ধতিতে হামলাটা হয়েছে এবং একটা নির্দেশের আলোকে প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে
সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারের নির্দেশ এসেছে সারা বাংলাদেশের সর্বত্র, তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। সুতরাং যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সো আওয়ার হাম্বল প্রেয়ার, এই 5টি চার্জ যেটা আমরা এই 3 জন অ্যাকিউজডের বিরুদ্ধে এনেছি তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য। এদিন আদালতে পলাতক হাসিনা ও কামালের ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন মামলার প্রস্তুতির জন্য আদালতের সময় প্রার্থনা করলে ট্রাইব্যুনাল 7 জুলাই দিন ধার্য করেন। পরে তিনি গণমাধ্যমকে জানান, হাসিনা ও কামালের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক হয়নি, চাইবেন অব্যাহতি। আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় নাই, এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে 27টি, আর আসামির মধ্যে গ্রেফতার করা হয়েছে 73 জনকে, এখনো পলাতক 132 জন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে 36 দিনের কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ছাত্র জনতার সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানায় দলটির শীর্ষ নেতারা। বলেন, নতুন বাংলাদেশ গড়তে গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধানের বিকল্প নেই। সহকর্মী রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে রংপুর থেকে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। 1 বছর আগে যাদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের ছাত্র জনতা রাজপথ কাঁপিয়েছিলেন, সেই ছাত্র নেতারা এলেন গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে প্রিয় সতীর্থ আবু সাইদের কাছে। অশ্রুজলে প্রিয় সহযোদ্ধা আবু সাইদের আত্মার শান্তি কামনায় তার বাবা মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরিবারের একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে হারানো বাবা মায়ের খবর নেন নেতারা। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন আবু সাইদের বাবা মা। অপরাধীদের কঠোর শাস্তির পাশাপাশি 16 জুলাই আবু সাইদ দিবস পালনের দাবি জানান তারা। প্রকাশ্যে তো দেশ দশ সকলেই দেখছে, প্রকাশ্যে পুলিশ গুলি করে মারছে, এটা তো আর আমার কথা নয়, দেশ দশ সবাই দেখছে। জি, তাই সেটা যেন সূক্ষ্ম বিচার হয়, এটাই আমার দাবি। এইরকম একজন আইকনিক শহীদ যার নামে একটা দিবস থাক, মানুষ যেন জানতে পারে যে আবু সাইদ কিভাবে শহীদ হয়েছিল। যুগের পর যুগ আবু সাইদের আত্মত্যাগকে অনুপ্রাণিত হয়ে মানুষ যেন রাজপথে নামে আসতে পারে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। বলেন, গণহত্যার বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে পুরনো কাঠামোকে ভেঙে নতুন শাসনতন্ত্র কায়েম করতে হবে। পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কোটা সংস্কার আন্দোলনই পরবর্তীতে সরকার বিরোধী গণবিস্ফোরণের রূপ নেয় বলে মন্তব্য করেন নেতারা। জানান, নতুন বাংলাদেশ গড়তে হলে মৌলিক সংস্কার ও জুলাই সনদ আদায়ে আন্দোলন চালিয়ে যাবে এনসিপি। যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। এর আগে সকাল 8:30টায় আবু সাইদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রংপুর জেলা ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। এ সময় আবু সাইদ হত্যা সহ সব হত্যা নির্যাতনের দ্রুত বিচার দাবি করেন তারা। শহীদ আবু সাইদ সহ অন্যান্য যারা শহীদ হয়েছেন, যারা ত্যাগ করেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের সবারই বিচার হওয়া উচিত। ঠিক। আর যেহেতু শহীদ আবু সাইদ সবার শীর্ষে, যার নামটা বারবার আসছে, এটা দিয়েই মনে হয় শুরু হওয়া উচিত। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জুলাই পদযাত্রা। 16 জুলাই শহীদ দিবস নয়, বরং করা হোক আবু সাইদ দিবস, এমন চাওয়া স্বজন ও সহযোদ্ধাদের। রংপুরের পীরগঞ্জ থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি। কক্সবাজারের সাবেক ডিসি ও সাবেক জেলা ও দায়রা জজ সহ 5 জনের বিরুদ্ধে মামলার চার্জ গঠনের আদেশ দিয়েছেন আদালত। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাৎ মামলার নথি জালিয়াতি করে আসামির নাম বাদ দেওয়ার ঘটনায় এই আদেশ দেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এই আদেশ দেন। আগামী 3 আগস্ট মামলাটি সাক্ষ্যের জন্য দিন ধার্য করেছে আদালত। একই সঙ্গে পরবর্তী শুনানি পর্যন্ত আসামিদের জামিন কার্যকর থাকবে বলেও আদেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটাই বোধহয় প্রথম যিনি নিজে জুডিশিয়াল রেকর্ড নিজেই জালিয়াতি করেছেন, যিনি একজন জেলা জজ পদমর্যাদা এবং যিনি সিনিয়র স্পেশাল জাজ, যিনি দুদকের মামলা করেন।
জালিয়াতির মামলা করে। উনি ওনার জুডিশিয়াল নথি নিজে জালিয়াতি করেছে একজন জেলা প্রশাসককে। দুর্নীতি দমন কমিশন যখন তদন্তে আসে, তদন্তকারী কর্মকর্তা সিআইডি হ্যান্ডরাইটিং এক্সপার্ট থেকে সেই স্বাক্ষরগুলি মিলিয়ে দেখেন। শুনানির পরে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ গঠন করেন। যশোর সার্কিট হাউস পাড়া নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে 2 প্রকৌশলী সহ 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 11:30টার দিকে এই ঘটনাটি ঘটে। নির্মাণাধীন 10 তলা ভবনের কাজ করছিলেন কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান, দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরু সহ কয়েকজন শ্রমিক। হঠাৎ 6 তলার কার্নিশ ভেঙে পড়ে যান ইঞ্জিনিয়ার মিজানুর, আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আর স্থানীয়দের অভিযোগ, পৌরসভার অনুমোদন ছাড়াই নির্মাণ হচ্ছে এই ভবন। হঠাৎ করে দেখি 3-4 মিনিট পরে দেখি বিকট একটা শব্দ। এরপর আমরা ছুটে রাস্তায় গিয়ে দেখি ইঞ্জিনিয়ার সাহেব, 2 জন ইঞ্জিনিয়ার এবং একজন সাব কন্ট্রাক্টর নুরু, ওনারা পড়ে আছে এবং ভাড়া ওখানে ভেঙে আছে। একটা দেখলাম যে সানসেট ভেঙে ওনারা পড়ে গেছে। আমরা তখন দ্রুত ওনাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে এসে কর্তব্যরত চিকিৎসক ওনাদেরকে মৃত ঘোষণা করে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 3 শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল 9:30টার দিকে ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই সময় নৌকায় থাকা 9 শিক্ষার্থীর 6 জন সাঁতরে তীরে উঠে এলেও 3 জন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। মরদেহ পাওয়া শিক্ষার্থীর নাম শাপলা। এখনো নিখোঁজ আছে জুবাইর ও আবির নামে 2 শিশু শিক্ষার্থী। তারা একই মাদ্রাসার শিক্ষার্থী। এদিকে বরগুনায় পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায় শিশু জুনায়েদ এবং ইয়াসিন। এ সময় জুনায়েদ পুকুরে পড়ে গেলে ইয়ামিন তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে পড়ে তলিয়ে যায়। পরে বিষয়টি স্বজনদের নজরে আসলে তারা জুনায়েদ এবং ইয়াসিনকে উদ্ধার করে। পরে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জে শ্রমিক সজল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকাল 9টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান এই আদেশ দেন। মামলা তদন্তে কর্মকর্তা সজীব দে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড অনুমোদন দেন। গেল 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ত্রিমুখী সংঘর্ষে নিহত হন শ্রমিক সজল। ওই ঘটনায় ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করা হয়। গেল 22 জুন ঢাকায় গ্রেফতার হন তিনি। প্রথমে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলেও পরে সজল হত্যা মামলায় রিমান্ড চাওয়া হয়। রিমান্ড আদেশের পর তাকে মুন্সিগঞ্জ কারাগারে পাঠানো হয়। হত্যা মামলার উনি হল অন্যতম প্রধান আসামি। উনি মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। হত্যা মামলার যেই একজন ভিকটিম ডিসিস্ট সজল হত্যা মামলায় আজকে ওনাকে রাষ্ট্রপক্ষ 10 দিনের রিমান্ড চেয়েছিল। শুনানি অন্তে বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মামনা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছে রাষ্ট্রপক্ষ। এই বিজ্ঞ আদালতের এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছে। দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে নোয়াখালী শহরের সব খাল। প্রতি বছর বর্ষার শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা, যা শহরবাসীর চলাচলে চরম দুর্ভোগ ডেকে আনে। স্থানীয়রা এর জন্য খাল খনন, খাল দখল ও দূষণকেই দায়ী করছেন। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কর্তৃপক্ষের উদ্যোগ দেখতে চান বাসিন্দারা। নোয়াখালী থেকে মাওলা সুজনের পাঠানো তথ্য ছবি তারা জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। নোয়াখালীতে গত বছরের স্মরণকালে দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতায় শহরবাসী চরম দুর্ভোগে পড়েছিল। স্থানীয়রা এর জন্য শহরের খালগুলো দখল, দূষণ ও ভরাটকে দায়ী করছেন। জেলার ছোট খালগুলো দখল ও দূষণের ফলে বন্যার পানি নিষ্কাশনে ব্যাহত হয়, ফলে সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। প্রতি বছর বর্ষায় বাড়িঘরে পানি ওঠে, কিন্তু তা নিষ্কাশনে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় না। স্থানীয়রা জানান, বর্ষার মৌসুম এলেই প্রশাসনের কিছুটা তৎপরতা দেখা যায়, তবে তা মোটেও যথেষ্ট নয়। বাইরের পানি এবং ঘরের ভিতরে পানি এবং চলাফেরা করতে অনেক আমাদের কষ্ট। আমাদেরকে অনেক বর্ষা আসলে সব বছরে পানি ভরা জায়গা,
প্রতি বছর আমাদের বাসার ভিতরে পানি থাকে, ওবা কোয়ার্টারে পানি থাকে। বর্ষা আসলে প্রশাসনের কিছুটা তৎপরতা দেখা যায়, কিন্তু তা পর্যাপ্ত পরিমাণ নয়। খাল দখল ও দূষণমুক্ত হলে জলাবদ্ধতা কমে আসবে বলে অভিমত বাসিন্দাদের। নোয়াখালী শহরের খালগুলির উপরে অবৈধ স্থাপনা ও অবৈধ দখল থাকার কারণে পানি নিষ্কাশন হয় না। নোয়াখালী মাঝদি শহরের বেহাল অবস্থা, একটু ভারী বর্ষণ হলেই পানি উঠে যায়। নোয়াখালী যে খাল, ওই খালটা অবৈধ দখল আছে, এখন সেগুলো দূষণমুক্ত না করা গেলে আমাদের এই জলাবদ্ধতা নোয়াখালী শহর থেকে মুক্ত হবে না। সমস্যা সমাধানে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা বিভিন্ন দপ্তর, সরকারি দপ্তর নির্দেশনা দিয়েছি তাদের খালগুলো, তাদের আওতায় খালগুলোকে পানি জমা বৃদ্ধি করতে তাদের প্রয়োজনীয় যে কার্যক্রম, কোনো প্রকল্প যদি গ্রহণের প্রয়োজন হয় তারা গ্রহণ করবে, সে বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে খালগুলো দখল ও দূষণমুক্ত করে বর্ষায় পানি নিষ্কাশনের পথ সুগম করা হবে, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লা ও মাদারীপুর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের 5 দিন পর বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্ক থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার ফিরদৌসী নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে মাদারীপুরের কুমার নদে বস্তাবন্দি এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর 1টার দিকে সদর উপজেলার রাস্তি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চট্টগ্রামে বায়েজিদ বোস্তামি এলাকা থেকে সুজন বড়ুয়া নামে এক ইউপিডিএফ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে বায়েজিদ বোস্তামির জালালাবাদ কুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে সুজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খাগড়াছড়ি জেলায় লক্ষ্মীছড়ি থানায় চুরি এবং নাশকতা 2টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। গাজীপুরের কোনাবাড়িতে কারখানার ভেতর শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে সেলিম নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে হত্যার সাথে জড়িত থাকায় হাসান মাহমুদ মিঠুন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত সবাইকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে বাসা থেকে ডেকে এনে গ্রিনল্যান্ড ফ্যাক্টরির ভেতর হৃদয় নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রতিষ্ঠার 57 বছরে প্রথমবারের মতো বাৎসরিক পরিশোধন সক্ষমতা অতিক্রম করেছে। 2024-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটি 15 লাখ মেট্রিক টনের জায়গায় 15,35,000 মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করেছে, যা এক বছরে সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের নতুন রেকর্ড। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শরীফ হাসনাত। আগের কি চাপ ছিল না ছিল ওগুলো আর এখন আমাদের হিসাবের মধ্যে না, ওটা অতীত। এবং ইআরএন এর রিকোয়ারমেন্ট আমি 10 মাস এই কোম্পানির সাথে জড়িত আছি। প্রথম দিন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং তার একাংশের কাজ খুব অনতিবিলম্বেই শুরু হয়ে যাবে। ফের পেছালো জাকসু নির্বাচন। অনেকটা আশার আলো দেখে আধারে নিমজ্জিত হয়ে যাওয়ার মতো। জাকসু ঘিরে ক্যাম্পাসে যে প্রাণ চাঞ্চল্য ফিরেছিল সেটিও এখন ম্লান হওয়ার পথে। শিক্ষার্থীরা বলছেন প্রশাসনের সদিচ্ছার অভাবেই বারবার পেছাচ্ছে জাকসু নির্বাচন। আর প্রশাসন বলছে পরবর্তী তফসিলের নির্বাচন দেখবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিস্তারিত দেওয়ান ইমনের রিপোর্টে জানাচ্ছেন আপন অপু।
32 বছর পর আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুযায়ী 31 জুলাই হওয়ার কথা ছিল নির্বাচন। সে অনুযায়ী কার্যক্রমও এগিয়ে নিয়েছিল নির্বাচন কমিশন। তবে মাঝ পথে এসে বাধে বিপত্তি। শুরু থেকেই শিক্ষার্থীরা দাবি তুলে আসছিল জাকসুর আগেই শেষ করতে হবে বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া জুলাই হামলার বিচার। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে এলেও সেই বিচার কার্যক্রম শেষ হয়নি। এতে নতুন করে নির্বাচন পেছানোর ঘোষণা দেয় প্রশাসন। তবে নির্বাচন পেছানোর সিদ্ধান্তে নাখুশ অনেক শিক্ষার্থী। রাজনীতির ফসল হিসেবে একমাত্র তারাই লাভবান হওয়ার কারণে জাকসুটাকে পেছানোর পায়তারাটা করতেছে। তাদের যদি আরেকটু সদিচ্ছা থাকতো তারা কিন্তু চাইলেই জাকসুটা যে ডেটটা দিয়েছিল সেই ডেটের মধ্যে করে ফেলতে পারত। প্রশাসন এর মধ্যে আমরা মনে করি যে বিচার কার্যক্রমটা সম্পন্ন করবে। যদি তাও প্রশাসন এখানে কোনো তালবাহানা করে গড়িমসি করে, আমরা মনে করবো এখানে প্রশাসনের সদিচ্ছার যথেষ্ট অভাব আছে এবং প্রশাসন চায় না আসলে জাকসুটা হোক। এরা আসলে জাকসু আদৌ চায় নাকি আমাদের সামনে শুধু জাকসু দেখিয়েই যাচ্ছে। ছাত্র সংগঠনের নেতারা বলছেন বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই পেছানো হচ্ছে নির্বাচনের দিনক্ষণ। জুলাই আগস্টে হামলাকারীদের বিচার ও জাকসুকে বাধাগ্রস্ত করলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তারা। একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য ডিলে করা হচ্ছে। বিচারের পাশাপাশি জাকসুকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা কোনোভাবেই এই প্রশাসনকে সেই দূরভিসন্ধি বাস্তবায়ন করতে আমরা কোনোভাবেই দেব না। যদি কোনোভাবে জাকসু না হয় 11 সেপ্টেম্বর, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে তাদের গদিতে থাকার কোনো এখতিয়ার রাখে না। জুলাই আগস্ট হামলাকারীদের বিচার নিশ্চিতের দাবি সহ বেশ কিছু চ্যালেঞ্জের মুখে নির্বাচন পেছাতে বাধ্য হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের। যে সঠিকভাবে একটি ভোটার তালিকা তৈরি করার জন্য যে পূর্ব শর্ত রয়ে গেছে সেটি পূর্ণ করা সম্ভব হয়নি। এখন আমরা আশা করছি যে এটি হয়তো আগামী 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে পূর্ণ করা সম্ভব হবে। সেই জন্যই এবার আমরা এর সাথে অন্যান্য যে শিক্ষার্থীদের দাবিগুলো ছিল সেগুলোকে মিলিয়ে 11 সেপ্টেম্বর জাকসুর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সব প্রতিবন্ধকতাকে ছাপিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে আসছে 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জে রামবাগান ও কৃষি ভিত্তিক পণ্য উৎপাদনের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সুওকো। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মহারাজপুরে চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন তিনি। পরে আম বাগান ঘুরে দেখেন আরিফ সুওকো। পরিদর্শন শেষে আরিফ সুওকো সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের কাজ করছে ইন্দোনেশিয়া দূতাবাস। এই অঞ্চলের ব্যবসায়ীরা ইন্দোনেশিয়ায় আম বা আমজাত পণ্য ও অন্যান্য কৃষিভিত্তিক পণ্য রফতানি করতে চাইলে দূতাবাস থেকে সহযোগিতা করা হবে। Actually, Indonesia and Bangladesh, we have agreement on agriculture cooperation. So I think this area we can explore more on how Indonesia and Bangladesh could cooperate on mango production and mango management. Actually, you can also export your mango to Indonesia. So it's depend on your trader and your businessman to export to find partner in Indonesia. We will inform this to our business community about the potential, about the variety of the mango, and see and then in other sector is that because Indonesia and Bangladesh have like 3 billion trade. আমাদের চিন্তাধারা আছে যে আমাদের সাথে ভবিষ্যতে কাজ করা যায় কিনা, এবং আমরা যদি আগ্রহী হই তাহলে আমাদের আমলারা নিবে। 23 বছর পর হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। বুধবার শহরে জিমনেশিয়াম মাঠে এই সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা, আর ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। পটুয়াখালী শহর জুড়ে বসানো হয়েছে তোরণ, টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ড। আলোকসজ্জা সহ বর্ণিল সাজে সেজেছে শহর। জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল ঘিরেই এ আয়োজন। দীর্ঘ 23 বছর পর নতুন নেতৃত্ব আসছে জেলা বিএনপিতে। প্রায় 1400 কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করবেন। সম্মেলন ঘিরে চলছে মিছিল, মিটিং ও প্রচার প্রচারণা। বিরাজ করছে উৎসব আমেজ। পটুয়াখালী জেলায় নতুন নেতৃত্ব আসবে, এই নেতৃত্ব নিয়ে সবাই আনন্দিত আছে। জেলা বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে, আমরা কর্মীরা খুব উচ্ছ্বসিত। আমরা চাই যে কর্মী বান্ধব নেতা
যারা বিগত সময় আমাদের পাশে ছিল। দেশ গড়তে বিএনপিকে শক্তিশালী করা সহ সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিতের প্রত্যয় পদপ্রত্যাশীদের কণ্ঠে। জয়যুক্ত হলে এই দলকে আরো গতিশীল করার জন্য, আরো শক্তিশালী করার জন্য একটা শক্তিশালী দল বিএনপি পটুয়াখালীতে সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল দল হিসেবে আমি তৈরি করব। আমি যদি নির্বাচিত হই, নিপীড়িত নেতাকর্মীরা যাতে আগামী দিনে সুষ্ঠু সুন্দরভাবে দল করতে পারে তার ব্যবস্থা করব। তারেক রহমানের যে নির্দেশনা, যে তরুণদেরকে এগিয়ে নিতে হবে, তরুণদের ভাবনাকে মূল্যায়ন করতে হবে, সেই হিসাবে বিজয় হওয়ার আশাবাদ ব্যক্ত করি। যে নেতাকর্মীরা রাজপথে ছিল আমি বিশ্বাস করি তাদের মূল্যায়ন হওয়া উচিত। তৃণমূলের নেতাকর্মীরা আমাকে ভোট দিয়ে বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত করবে ইনশাআল্লাহ। সম্মেলনে 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে থাকা ত্যাগী নেতাদের মূল্যায়নের প্রত্যাশা করছেন অনেকে। তারেক রহমান সাহেব যে নির্দেশনা দেবে, আগেও তার নির্দেশনায় আমরা চলেছি, বর্তমানেও চলবো, আগামীতেও চলবো। আমরা একটা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটা সমাজ ব্যবস্থা কায়েম করবো পটুয়াখালীতে তারেক সাহেবের নির্দেশে। এটাই আমাদের চাওয়া। বঞ্চিত নেতাকর্মীদেরকে নিয়ে আগামী দিনে পটুয়াখালী জেলা বিএনপি সুসংগঠিত করব। সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়ার কথা জানান দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। খুব ভালো লাগছে, এমনকি জাতীয় নির্বাচনে এত সুন্দর করে শহর সাজানো হয় না। তো কাজেই আপনারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এইভাবে শহরকে সাজিয়েছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। সবশেষ 2002 সালের 21 মে জেলা বিএনপির সম্মেলন হয়। এরপর আহ্বায়ক কমিটি দিয়ে চলছে কার্যক্রম। তাই এবারের সম্মেলন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। 23 বছর পর বুধবার পটুয়াখালীতে অনুষ্ঠিত হবে বিএনপির সম্মেলন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানান। ধন্যবাদ জেসিকা, যেমনটি বলেছিলেন আসলে পটুয়াখালীতে এখন মনে হয় যে ঈদের আমেজ সেভাবেই দেখা যাচ্ছে। কারণ 23 বছর পর আপনার পটুয়াখালীতে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি একটু দেখাই তাহলে দেখবেন যে আপনার কিন্তু প্রত্যেকটা এরিয়ায় কিন্তু আমরা বিলবোর্ড এবং ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, বিভিন্ন রকমের কালারফুলের যে পতাকা, সেই পতাকা দ্বারা আবৃত হয়ে আছেন। ঠিক আছে, এছাড়া কিন্তু মানুষ এখানে যারা বিএনপি করে, ছাত্রদল, যুবদল থেকে শুরু করে সবার ভিতরে কিন্তু একটি আনন্দ, উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা সবাই কিন্তু সেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তারা কিন্তু বসে নেই। সবাই কিন্তু যারা ভোটার তাদের কাছে কিন্তু তারা যাচ্ছে এবং তারা কিন্তু সবাই ভোট প্রার্থনা করতেছে। এছাড়া পটুয়াখালীতে কিন্তু এখন যে কজন আপনার ভোটার আপনার নির্বাচন করবে তাদের ভিতরে কিন্তু আপনার আজকে যে জিনিসটি আমাদেরকে জানানো হয়েছে যে সভাপতি পদপ্রার্থী গতকালকে পর্যন্ত ছিল 3 জন। তাদের ভিতরে ছিল একজন আহ্বায়ক যে আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়া, তিনি কিন্তু আসলে আজকে আরেকজনকে সাপোর্ট দিয়েছেন। তা হলো শ্রীরাংশু সরকার কুট্টি সভাপতি পদার্থ এবং মাকসুদ আহমেদ বাইজিদ পান্না সভাপতি প্রার্থী 2 জন। এছাড়া কিন্তু সাধারণ সম্পাদক পদপ্রার্থী আপনার দাঁড়িয়েছেন 5 জন। অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, বশির আহমেদ মির্জা, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির এবং মোহাম্মদ সাইদুর রহমান সাইদ তালুকদার। এছাড়া মোহাম্মদ মনিরুল ইসলাম লিটন ও দেলোয়ার হোসেন নান্নু, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই যে আপনার যে নির্বাচন করার জন্য কিন্তু আছেন। এছাড়া এখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান এবং ইনি ভিডিও ভার্চুয়ালের মাধ্যমে কিন্তু সরাসরি কথা বলবেন এবং সবাইকে দিক নির্দেশনা দেবেন। এছাড়া আরও উপস্থিত থাকবেন কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসর আলতাফ হোসেন চৌধুরী। এছাড়া প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান নান্নু, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ আসাদুর রহমান শাহিন। এছাড়া জাতীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, বিএনপি কমিটির সদস্য হাসান মামুন, সদস্য মাওলানা নেসারুল হক, সদস্য ইঞ্জিনিয়ার এম ফারুক আহমেদ তালুকদার, সদস্য দুলাল হোসেন এবং আপনার সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রশিদ চুন্নু এবং সঞ্চালন করবেন শ্রীরাংশু সরকার কুট্টি। এছাড়া আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখন কিন্তু আসলে এই যে ব্যায়ামাগার যেখানে আমি দাঁড়িয়েছি এই জিমনেশিয়ামের ভিতরে কিন্তু আসলে চলতেছে যে তাদের যে মানে ডেলিগেটস এসে বসবে এবং তাদের নেতাকর্মীরা তারা সবাই কিন্তু এবং এখানে
না, একটু যদি জানিয়ে রাখি এখানে 1500-র অধিক ভোটার কিন্তু তাদের ভোট প্রয়োগ করবে আগামীকাল দুপুর 2টার পরে পটুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে। এছাড়া কিন্তু এখন পর্যন্ত সব নেতারা কিন্তু তারা বিভিন্ন যে ডেলিগেটস আছে তাদের সাথে যোগাযোগ করতেছে এবং তাদের যত যে মেহমান আসতেছে তাদেরকেও কিন্তু তারা কিন্তু বরণ করে নেওয়ার জন্য আছে। এছাড়া পটুয়াখালী এই মেহমানদের বরণ করার জন্য পটুয়াখালী পায়রা বন্দর থেকে এবং সবাই নেতাকর্মীরা যাদের যাবে তাদেরকে বরণ করার জন্য। এই ছিল পটুয়াখালী প্রস্তুতি নিয়ে আমার কাছে এখনকার সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে জেসিকার কাছে। সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইদ ইব্রাহিম। কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে নেতাকর্মীদের একাংশ। একই সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন ও সদস্য সচিব জাকির হোসেন সরকারের পদত্যাগের দাবি করেন তারা। বুধবার সকাল 11:30টায় স্টেশন রোডে জেলা বিএনপির প্রধান কার্যালয়ে ঘেরাও করে 3 ঘন্টা যাবৎ এই কর্মসূচি করে তারা। এ সময় কাফনে কাপড় পরে ও বিভিন্ন স্লোগান সম্মিলিত প্ল্যাকার্ড হাতে শত শত নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান নেন। 24 ঘন্টার মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। সামনে হরতালের মতন কর্মসূচি আনতে চাই, আপনারা থাকবেন আমার সাথে ইনশাআল্লাহ। আপনাদেরকে আবার 24 ঘন্টা সময় বেঁধে দিলাম। এর যদি কোনো সুরাহা না হয় সামনে কঠোর কর্মসূচি দেব। সাতক্ষীরা প্রেস ক্লাবে সাধারণ সভার প্রস্তুতিকালে ভারতে সন্ত্রাসীদের হামলায় অন্তত 30 জন সাংবাদিক আহত হয়েছেন। সোমবার দুপুরে ক্লাবের সামনে এই ঘটনাটি ঘটে। প্রেস ক্লাবের এক পক্ষের সভাপতি আবুল কাশিম অভিযোগ করে বলেন, সভার প্রস্তুতির সময় হঠাৎ করে আবু সাইদ ও আব্দুল বাড়ির নেতৃত্বে সন্ত্রাসীরা অতর্কিত তাদের উপর হামলা চালায়। অন্যদিকে প্রেস ক্লাবের আরেক পক্ষের নেতা আবু সাইদ অভিযোগের বিষয়ে ফোন কেটে কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনায় সাতক্ষীরার সাংবাদিক মহলে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। লালমনিরহাট জেলায় ছড়িয়ে পড়েছে গবাদি পশুর ভয়াবহ সংক্রামক রোগ ল্যাম্পি স্কিন। জেলার সদর হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। শহরের বিএনপি কলোনি সহ 5 উপজেলার বিভিন্ন গ্রামে আক্রান্ত হয়েছে কয়েক হাজার গরু ও বাছুর। রোগের কারণে গরুর মৃত্যুর হার বেড়ে খামারিরা দিশেহারা। সরকারি উদ্যোগ সীমিত থাকায় এবং ঔষধের প্রয়োজনীয় সাফল্য না পাওয়ায় সমস্যা বেড়ে চলছে। সহকর্মী জামাল বাদশার তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। লালমনিরহাটে 5 উপজেলায় বিভিন্ন এলাকায় ভাইরাসজনিত ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে কয়েক হাজার গবাদি পশু। বিভিন্ন উপজেলায় একের পর এক মারা যাচ্ছে গরু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা শহরের 1 নং ওয়ার্ডের বিএনপি কলোনি, যেখানে গত 8 দিনে মারা গেছে 8টি গরু এবং আক্রান্ত হয়েছে প্রায় 250টি। অনেকে ঋণ ও অন্যের অর্থে কেনা গরু বাছুর হারিয়ে অসহায়। খামারিরা জানান, উপার্জনের মূল মাধ্যম প্রাণীগুলো হারিয়ে এখন তারা পথে বসার ঝুঁকিতে পড়েছে। প্রায় 1 সপ্তাহে এলাকায় 7-8টা গরু মারা গেছে। আমার খুব কষ্ট পাচ্ছি। আমার বাছুরের যে চেহারা ছিল, একবারে বাছুর আমার লম্বা লম্বা পশম ছিল, চেহারা খুব সুন্দর ছিল। এখনো আমার আত্মা কান্দে ওই বাছুরের জন্য। ঠ্যাং ঠুং গাটা শোক ফুলি গেছে। আমার ছেলে 4-5 হাজার টাকা খরচ করি, তাও গরু সেদিন সকালবেলায় বের করছি, মৃত্যু হয়েছে, আমরা মাটি দিয়ে দিচ্ছি। অনেক ক্ষতিগ্রস্ত। আমার একটা গরু মারা গেছে, অনেক টাকা পয়সা খরচ করার পরেও মারা গেছে। এতে আমি অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। বাবা, আমাদের 4টা গরু, একটা মরে গেছে, আর কলোনির মধ্যে অনেক কিছু গরু সবারে মারা গেছে, 8-9টা মারা গেছে। এই পর্যন্ত কোনো সরকারি চিকিৎসা আমরা কোনো কিছু পাই নাই। শেষ পর্যন্ত নিজের কাছে নাই, ঋণ করি আনিয়া চিকিৎসা করলাম, আটকাবার পাইলাম না। সরকারিভাবে এখনো ভ্যাকসিন সরবরাহ শুরু হয়নি, তবুও জনসচেতনতা বৃদ্ধি, পরামর্শ এবং সহায়ক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাস জনিত রোগ হয়। এটির স্পেসিফিক কোনো চিকিৎসা নাই, এটি সাপোর্টিভ ট্রিটমেন্টই দেওয়া হয়। এটির ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে সামনের অর্থ বছরে শতভাগ গরুকে লাম্পি স্কিন ডিজিজের টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিস্থিতিতে রোগ মোকাবেলায় কার্যকর সমাধান ও সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
নির্বাচনে ইতোমধ্যে মীমাংসিত ইস্যুকে আবারও বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর শরফত আলী সপু। মঙ্গলবার দুপুর 12টার দিকে মুন্সিগঞ্জের সিরাজী খান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শেষে এই কথা বলেন তিনি। এ সময় জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে বিএনপি মাসব্যাপী যে কর্মসূচি দিয়েছে তা সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান শরফত আলী সপু। আজকে এই জুলাই মাসে আবার একটি ষড়যন্ত্রমূলক এটা কথা কিসের জন্য পিয়ার হবে এবং পিয়ার এই দেশের মতো আনুপাতিক হারে যাদের অস্তিত্ব নাই তারাই পিয়ার নিয়ে কথা বলে। জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, ঘোড়দৌড় দেখতে কেমন মানুষের জমায়েত হয়েছে বিস্তারিত জানান। এই যে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা এবং আজকে এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় আমরা যেটি দেখেছি যে শুধু দেওয়ানগঞ্জ উপজেলা নয়, পার্শ্ববর্তী রাজীবপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা বিভিন্ন স্থান থেকে কিন্তু হাজার হাজার দর্শক আজকে এই খেলা দেখার জন্য এসেছে। আমরা যদি আপনাদের একটু দেখাই যে এখন কিন্তু খেলা চলছে এবং মূলত দাপটের যে খেলা সেটি চলছে এবং এই খেলাটিতে আমরা দেখেছি যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু ঘোড়ার সওয়ারি এবং ঘোড়ার মালিকরা কিন্তু তাদের ঘোড়াগুলো নিয়ে এসেছে। আমরা কথা বলেছি স্থানীয় যারা আজকে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য এসেছে তাদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে আসলে এরকম অনুষ্ঠান বিশেষ করে এরকম খেলাধুলাগুলো কিন্তু বর্তমানে দেখাই যায় না, যার কারণে আমরা দেখেছি যে এই যে মানুষের যে আনন্দ উৎসব এটা কিন্তু খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ। এবং আমরা একটু কথা বলতে চাইবো যে এই যে স্থানীয় আজকে যারা উপস্থিত হয়েছে তাদের সাথে কথা বলতে চাইবো। এই যে খেলা আজকে আসলে কেমন আপনারা এই আয়োজন করেছেন বিএনপির পক্ষ থেকে, আসলে আপনারা কি বোঝাতে চাচ্ছেন জনগণকে? ধন্যবাদ। আসলে ঘোড়া খেলা এটা ঐতিহ্যবাহী খেলা, এটা গ্রাম থেকে প্রায় বিলুপ্তির পথে। এই জন্য আমরা দেওয়ানগঞ্জ থানা তথা ডাংধরা ইউনিয়ন বিএনপি এবং ৯ নং ওয়ার্ড বিএনপির কবিরপুরের পক্ষে থেকে আমরা একটা পুরাতন ঐতিহ্য উঠায় ধরার জন্য আমরা এই খেলাটার আয়োজন করেছি। তো যাতে সুন্দরভাবে এই খেলাটা উদযাপিত হয় এই আশায় আমরা ব্যক্ত করছি। জি, এই যে আসলে যেটি শুনছিলেন যে মূলত এই যে জামালপুরের দেওয়ানগঞ্জে এই স্থানীয় একটি বিএনপির অঙ্গ সংগঠন থেকে যে আয়োজন করেছে মূলত ঐতিহ্য এবং আমাদের বাংলাদেশের যে পুরনো ঐতিহ্য সেটি ধরে রাখার জন্যই এবং মানুষকে খেলামুখী করার জন্য কিন্তু তাদের এই আয়োজন। এবং আরেকটু বিষয় যদি বলি যে আজকে মূলত উদ্বোধন হয়েছে এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে আগামী মঙ্গলবার এবং এরপরে কিন্তু ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আসলে এই ছিল জামালপুর থেকে ঘোড়াদৌড় প্রতিযোগিতার সর্বশেষ খবর। রিয়াদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুরের ঘোড়দৌড় সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রিয়াদ হাসান। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গড়াই জুলাই অভ্যুত্থানের মর্মবাণী বললেন প্রধান উপদেষ্টা। মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন। যে কোনো মূল্যে জুলাই সনদ আদায়ের ঘোষণা নাহিদ ইসলামের। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের এনসিপির জুলাই পদযাত্রা শুরু। বিদ্যুৎ কেন্দ্রের নথি জালিয়াতি। কক্সবাজারের সাবেক ডিসি, জেলা জজ সহ 5 জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ। 3 আগস্ট সাক্ষ্য গ্রহণ। যশোরের নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে 2 প্রকৌশলী সহ নিহত 3। এবং কিশোরগঞ্জে ব্রহ্মপুত্রে নৌকা ডুবে 1 শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ আরো 2। বরগুনা পুকুরে ডুবে প্রাণ গেল 2 শিশু। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।